হ্যালো বন্ধুরা, আপনারা এই প্ল্যানেটটিকে দেখুন। এটি হলো কেপলার 452b। এটি আমাদের বিজ্ঞানীদের সবথেকে পছন্দের গ্রহের মধ্যে একটি, কারণ এটি পৃথিবীর সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ। এই স্টার সিস্টেমকে দেখুন, এটি হলো আলফা সেন্টরি স্টার সিস্টেম। এটি আমাদের সৌরজগতের সবথেকে কাছে থাকা নক্ষত্রমণ্ডলী। অথবা এই গ্যালাক্সিটিকে দেখুন, এটি হলো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। এটি আমাদের ছায়াপথের বা মিল্কের প্রতিবেশী একটি ছায়াপথ। কিংবা এই ব্ল্যাক হোলটিকে দেখুন, এটি হলো টন 618। এটি আমাদের মহাবিশ্বের এখনো পর্যন্ত সবথেকে বড় ব্ল্যাক হোল। এখন এই সমস্ত মহাকাশীয় বস্তুর মধ্যে কি মিল আছে? হ্যাঁ, এই সমস্ত বস্তুগুলো একদম মাইন্ড ব্লোয়িং। কিন্তু এর বাইরেও এমন একটি জিনিস আছে যা এই সবগুলোর মধ্যে কমন, আর সেটা হচ্ছে এগুলো আমাদের পৃথিবীর থেকে অনেক অনেক দূরে আছে। কিন্তু সেগুলো এতটাই দূরে যে সেখানে পৌঁছাতে আমাদের বর্তমান প্রযুক্তি দিয়েও হাজার হাজার লাখো লাখো বছরের সময় লেগে যাবে। কিন্তু আপনি কি মহাবিশ্বের এই সমস্ত দ্রুততম বিন্দুতে এই জীবনেই ভ্রমণ করার স্বপ্ন দেখছেন? আমি দেখছি। এবার তার জন্য আলোর গতি বা স্পিড অফ লাইটের প্রয়োজন হবে। বহু বছর ধরেই আলোর গতিতে ভ্রমণ করাটা বিজ্ঞান কল্পকাহিনীর অংশ হয়েছিল, কিন্তু অ্যালবার্ট আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব মানে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির অনুসারে কোনো কিছুই আলোর গতি বা তার চেয়েও দ্রুত গতিতে চলতে পারে না, কারণ এমনটা করতে গেলে তার অসীম শক্তির প্রয়োজন হবে। আর আমরা যে সমস্ত শক্তির উৎসের কথা জানি সবগুলোই সীমিত। তাহলে কি আমাদের পুরো মহাবিশ্বকে ঘুরে দেখার যে স্বপ্ন, সেই স্বপ্নই থেকে যাবে? মজার বিষয় হলো এর একটি উপায় আছে। কি হবে যদি আমরা কোনোভাবে আমাদের স্পেস টাইম ফেব্রিক, যেটাকে আমরা স্থান কালের একটি জালিকা বা জাল বলতে পারি, সেটাকেই বাঁকিয়ে দিই? ঠিক এখানেই আসে অ্যালকিউভিয়ারের ওয়ার্প ড্রাইভের ধারণা। ওয়ার্প ড্রাইভ মূলত একটি কৌশলের প্রস্তাব করে, যার মাধ্যমে আমরা আলোর গতির চেয়েও আরও দ্রুত গতিতে ভ্রমণ করব, এবং সেটা কোনো ভৌতিক নিয়ম না ভেঙেই। কিন্তু সেটা কিভাবে? আসুন এই পর্বে জেনে নেওয়া যাক। সো হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন সায়েন্স বাংলা, আর আমি আপনাদের বন্ধু উত্তম। আসুন শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। ওয়ার্প ড্রাইভের ধারণাটি প্রথম কল্পনা করেছিলেন বিজ্ঞান কল্পকাহিনীর লেখক জন ক্যাম্বেল। জন ক্যাম্বেল তার 1931 সালের উপন্যাস আইল্যান্ডস অফ স্পেসে। কিন্তু এটি বহু বছর ধরে কেবল একটি কল্পনা হয়েই রয়ে গেল। কেউ জানতো না যে এটি কিভাবে কাজ করবে বা আদতেও কাজ করবে কিনা। এরপর 1990-এর দশকে এলেন মেক্সিকান পদার্থবিজ্ঞানী মিগেল আলকিউবাইর, যিনি একটি বাস্তব দুনিয়ার পদ্ধতি প্রস্তাব করেন, যার মাধ্যমে এটি অর্জন করা সম্ভব হতে পারে। মিগেলের এই ধারণাটি পদার্থবিজ্ঞানী কিপ থর্নের ওয়ার্ম হোল এবং টাইম ট্রাভেল নিয়ে করা গবেষণার উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল। টাইম ট্রাভেল এবং ওয়ার্ম হোল যদিও কাল্পনিক, কিন্তু আলকিউভিয়ারের যে এই ওয়ার্প ড্রাইভ, সেটা পদার্থবিজ্ঞানের নীতির উপরে কিভাবে কাজ করে। ওয়ার্প ড্রাইভের কাজ করার রহস্য লুকিয়ে আছে এর ধারণার মধ্যে। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে ভর বা শক্তির সাহায্যে স্পেস টাইম ফেব্রিক বেঁকে যেতে পারে, যার ফলস্বরূপ হয় মাধ্যাকর্ষণ, যার কারণে সমস্ত গ্রহ এবং নক্ষত্র একে অপরের দিকে আকৃষ্ট হয়। আলকিউভিয়ার এই ওয়ার্প ড্রাইভের ধারণাটিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান। এই ধারণার অনুসারে আমাদের মহাকাশযানকে আলোর গতিতে নিয়ে যাওয়ার পরিবর্তে আমরা স্থান বা স্পেসকেই এমনভাবে বাঁকিয়ে দেব বা মুড়িয়ে দেব, যার ফলে স্থানের দুটি দূরবর্তী বিন্দুকে আমরা সংযুক্ত করতে পারব, আর তারপর সেই দূরত্বকে আমরা একটি স্বাভাবিক গতিতে অতিক্রম করব। এই ওয়ার্প ড্রাইভ আমাদের মহাকাশযানের চারপাশের স্পেস টাইম ফেব্রিকে একটি বুদবুদ বা বাবেল তৈরি করবে। এই বুদবুদে মূলত আমাদের মহাকাশযানের সামনের স্থান সংকুচিত হবে এবং মহাকাশযানের পেছনের স্থান প্রসারিত হবে। ফলে স্পেস টাইম ফেব্রিকের একটি তরঙ্গ বা ওয়েভ তৈরি হবে এবং আমাদের মহাকাশযানটি কেবল সেই তরঙ্গের মধ্যে ভ্রমণ করবে। এটি অনেকটা সার্ফিং করার মতো। পার্থক্য শুধু এই যে এখন আমরা মহাজাগতিক স্কেলের কথা বলছি। এই কৌশলের সাহায্যে এখন আমাদের মহাকাশযান আলোর চেয়েও দ্রুত গতিতে ভ্রমণ করতে পারবে, এবং তাও কোনো ভৌতিক নিয়মকে না ভেঙে। যদি আপনি দেখেন, তাহলে আমাদের মহাকাশযান কিন্তু আসলে আলোর গতিতে ভ্রমণ করছে না, বরং তার চারপাশে থাকা স্থান বা স্পেসটি চলাচল করছে, যার সাহায্যে এখন আমাদের মহাকাশযান বড় থেকে বড় দূরত্বকে খুবই
কম সময়ের মধ্যে অতিক্রম করতে সক্ষম হবে। স্টার ট্রেক তারা এই ওয়ার্প ড্রাইভের ধারণাটি বেশ বিশদভাবে অনুসন্ধান করছেন। তারা ওয়ার্প ফ্যাক্টর নামে একটি পরিভাষাও পরিবর্তন করেছেন, যা বোঝায় যে আমাদের মহাকাশযানের চারপাশে তৈরি হওয়া ওয়ার্প ফিল্ডের স্তর বা লেভেল সেটি কি। এই ওয়ার্প ফ্যাক্টরের প্রতিটি মান বোঝায় যে কত গতি অর্জন করা গেছে। যেমন ওয়ার্প ফ্যাক্টর 1 বোঝায় যে আমরা আলোর গতির বাধাকে ভেঙে ফেলেছি। ওয়ার্প ফ্যাক্টর 2 সেটা বোঝায় যে আমরা আলোর গতির চেয়েও 8 গুণ বেশি দ্রুত গতিতে চলছি। কিন্তু মহাকাশযানকে সামনে চালিত করার জন্য এবং স্পেসকে ওয়ার্প করার জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। এত শক্তি তৈরি করার জন্য আমাদের মহাকাশযানের ভেতরে একটি ওয়ার্প কোর থাকবে, যা একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মতো কাজ করবে, যেখানে পদার্থ বা মেটার এবং অ্যান্টিমেটার বা অন্য কোনো ধরনের এক্সোটিক পার্টিকেলকে খুবই উচ্চ গতিতে ঘর্ষণ করানো হবে, যার ফলে প্রচুর শক্তির উৎপন্ন হবে। যেমনটা আমি আপনাকে বললাম, এই ওয়ার্প ড্রাইভের ধারণাটি 1990 সাল পর্যন্ত কেবল একটি কাল্পনিক ধারণা ছিল। এরপর 1994 সালে মিগুয়েল অ্যালকুইভারের আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশনে একটি সমাধান প্রস্তাব করেন, যা স্টার ট্রেকের ওয়ার্প ড্রাইভের সঙ্গে বেশ সাদৃশ্যপূর্ণ ছিল, কিন্তু পরামর্শ দিয়েছিলেন যে আলোর চেয়েও দ্রুত গতিতে ভ্রমণ করা তখনই সম্ভব হবে যখন আমাদের মহাকাশযানের চারপাশের শক্তি ঘনত্বের প্রয়োজনীয়তা বা এনার্জি ডেন্সিটি রিকোয়ারমেন্ট ভ্যাকুয়াম শক্তির চেয়ে কম হবে, অর্থাৎ নেগেটিভ এনার্জি ডেন্সিটি। ধনাত্মক বা পজিটিভ ম্যাটার ধনাত্মক চাপ তৈরি করে এবং আসলে মধ্যাকর্ষণের ক্ষেত্র তৈরি করে, যার দ্বারা এটি অন্য বস্তুকে আকর্ষণ করে। যেমনটা আমরা মহাকর্ষের সার্বজনীন যে সূত্র সেটাতে পড়েছি। কিন্তু এই নেগেটিভ এনার্জি ডেন্সিটি একটি অ্যান্টি গ্র্যাভিটি প্রভাব তৈরি করে, যা আমাদের মহাকাশযানের চারপাশের স্পেসকে ঠেলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। এবার এই অ্যান্টি গ্র্যাভিটির প্রভাব অর্থাৎ এই নেগেটিভ এনার্জি ডেন্সিটির একটি নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট ব্যবহার করে আমরা আমাদের মহাকাশযানের চারপাশে স্পেস টাইম ফেব্রিকে একটি বুদবুদ তৈরি করতে পারি। কমপক্ষে তাত্ত্বিকভাবে তো পারি। আমাদের মহাকাশযান এই বুদবুদের মধ্যে সামনের দিকে সংকুচিত হওয়া স্থান এবং পেছনের দিকে প্রসারিত হওয়া স্থানের মাঝে থাকবে। যেহেতু স্পেস নিজেই যে কোনো গতিতে চলতে পারে, আমরা এই নেগেটিভ এনার্জি ডেন্সিটিকে বাড়িয়ে ওয়ার্প ড্রাইভের এই প্রসারণ এবং সংকোচনের গতি বাড়াতে পারি। আর তারপর সব মিলিয়ে আমাদের এই পুরো সিস্টেমের সাহায্যে আমরা আলোর থেকেও দ্রুত গতিতে ভ্রমণ করতে পারবো। এবার আপনি যদি মনোযোগ দিয়ে ভাবেন, তবে আমাদের মহাকাশযান কিন্তু গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে না, বরং গন্তব্য নিজেই আমাদের দিকে ছুটে আসছে, সেটাও আলোর থেকেও দ্রুত গতিতে। অবশ্য এই সমস্ত জিনিস এখনো তাত্ত্বিক পর্যায়ে রয়েছে। এই স্পেস টাইম বুদবুদকে তৈরি করার জন্য যে শক্তির প্রয়োজন হবে তা এখনো আমাদের প্রযুক্তিগত ক্ষমতা অর্থাৎ সক্ষমতার বাইরে আছে। আসলে যদি আমি আপনাকে বলি, একটি ছোট্ট মহাকাশযানকে ওয়ার্প ড্রাইভের গতিতে নিয়ে যাওয়ার জন্য আমাদের বৃহস্পতি গ্রহের সমান ভরের প্রয়োজন পড়বে, যেটা বর্তমান সময়ে একদমই অসম্ভব। এছাড়াও ওয়ার্প ড্রাইভের বেশ কিছু নেতিবাচক দিকও আছে। আসুন সেগুলোকে জানার চেষ্টা করি। রেডিয়েশন। প্রথমত, আপনি একটি স্পেস টাইম বুদবুদ তৈরি করলেন, কিন্তু সেই বুদবুদ থেকে নির্গত বিকিরণের কি হবে, যা আমাদের মহাকাশযানের জন্য, তার সরঞ্জামগুলোর জন্য এবং আমাদের ক্রুদের জন্য বেশ বিপজ্জনক হবে। রিস্ক অফ কোল্যাপস। এটি সম্ভব হতে পারে যে আমাদের স্পেস টাইম বুদবুদ কোনো কারণে ভেঙে ধসে গেল বা কোল্যাপস করে গেল। আমরা মানুষ ছোটখাটো বিস্ফোরণে ভয় পাই, এখানে আমরা পুরো স্পেস টাইম বুদবুদের ভেঙে পড়ার কথা বলছি, যা আমাদের নভোচারী আমাদের মহাকাশযানকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলবে। সুতরাং সেটারও ঝুঁকি রয়েছে। এরপর স্টপিং। আপনি স্পেস টাইম বুদবুদ তৈরি করলেন, আপনি আলোর চেয়েও দ্রুত গতিতে ভ্রমণ করছেন, আপনার গন্তব্য এসে গেছে। এবার আপনি কিভাবে থামবেন? কারণ ওয়ার্প ড্রাইভ কিভাবে কাজ করে, এই স্পেস টাইম বুদবুদ কিভাবে তৈরি করে, সেই সম্পর্কে অনেক তত্ত্ব আছে, কিন্তু এই স্পেস টাইম বুদবুদকে ধ্বংস করা বা বন্ধ করা, এটা কিভাবে করতে হবে তার ওপরে এখনো কোনো ধারণাই নেই। নাম্বার 4, কলিশন। এটাই সবথেকে শেষ এবং আকর্ষণীয় একটি বিষয়। আমরা যদি ওয়ার্প ড্রাইভের সাহায্যে আলোর গতিতে ভ্রমণ করি, তবে আমাদের চারপাশে বা সামনে যা কিছু থাকবে তা আমরা দেখতেই পাবো না। তখনই আমরা চলতে চলতে বড় বড় সব মহাজাগতিক বস্তুর সাথে
ধাক্কা খাবো। কারণ আমরা যেহেতু আলোর থেকেও দ্রুত গতিতে ভ্রমণ করছি বা আলোর গতিতে ভ্রমণ করছি, এর কারণে ওই সমস্ত বস্তু থেকে আলো এসে আমাদের কাছে পৌঁছানোর সময়ই পাবে না। সুতরাং মহাকাশে এই ওয়ার্ল্ড ড্রাইভের সফরে আমরা কত মহাজাগতিক বস্তুর সঙ্গে ধাক্কা খাবো তার ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে। কিন্তু এটাও ঠিক, আজ হয়তো আমাদের কাছে এই ওয়ার্ল্ড ড্রাইভ তৈরির কোনো প্রযুক্তি নেই, কিন্তু বিজ্ঞানীরা এটিকে অধ্যয়ন করছেন, এটিকে গুরুত্ব সহকারে নিয়েছেন, আর এটি সত্যি রোমাঞ্চকর। তো আমি এটাই বলবো যে আমি মানছি এটি বর্তমানে একটি বৈজ্ঞানিক কল্পনা, কিন্তু ভবিষ্যতে এটি বাস্তবে অবশ্যই পরিণত হতেই পারে। কারণ যেটা অতীতে কোনো এক সময় সায়েন্স ফিকশন ছিল, সেগুলো বর্তমান সময়ে এখন সায়েন্স ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। তো আমি আশা করছি আজকের এই পর্বটি আপনাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।